8 মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা। খামেনির জানাজায় অংশ নিতে বাংলাদেশ থেকেও যাচ্ছেন যারা। কার্যকর হলো নবম পে স্কেল, নিম্ন গ্রেডে বেতন বাড়ছে সর্বোচ্চ 135%। ভুয়া রশিদে রাজস্ব হাওয়া, মসজিদের টাকাও সাবান। অর্থের অভাবে সন্তানকে অন্যের কাছে তুলে দিতে চান মা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রাজধানীর আবাসিক হোটেল পীর ইয়ামিনীতে দীর্ঘ 8 মাস অবস্থান করে প্রায় 12 লাখ টাকা ভাড়া ফাঁকি দিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 5 নেতার বিরুদ্ধে। হোটেল কর্তৃপক্ষের দাবি 2025 সালের জুলাই থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত হোটেলের 2টি কক্ষ দখল করে বুকিংয়ের নামমাত্র টাকা দিয়ে উল্টো হুমকি ধামকি ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়ার সহ অন্য নেতারা। অবশ্য অভিযুক্তরা এই দাবি অস্বীকার করলেও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এনসিপি নেতাদের এই হোটেল কাণ্ড ও বকেয়া ভাড়ার বিস্তারিত নিয়ে থাকছে জেসমিন জাহানের রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির 5 নেতার নেতৃত্বে অন্তত কয়েক ডজন নেতা রাজধানীর পীর ইয়ামিনী ইন্টারন্যাশনাল লিমিটেডে দীর্ঘ 8 মাস নানা অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ড করেছেন এবং হোটেল ভাড়া পরিশোধ না করেই চলে গেছেন বলে অভিযোগ করেছে হোটেল কর্তৃপক্ষ। হোটেল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী এনসিপির ওই 5 নেতা হলেন ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল, সাখাওয়াত হোসেন ও তাওসেফ। এর মধ্যে ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়ার ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব, বাকিরাও দক্ষিণের কমিটিতে বিভিন্ন পদ পদবিতে রয়েছেন। শাহরিয়ারের বিরুদ্ধে 5 আগস্টের আগে ছাত্রলীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, এমনকি ছিলেন স্থানীয় এমপির ঘনিষ্ঠজন। কালবেলার হাতে আসা নথিপত্র এবং ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার আবাসিক হোটেল পীর ইয়ামিনী হোটেলে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়ার সহ 5 নেতার নেতৃত্বে কয়েক ডজন নেতাকর্মী 2025 সালের 25 জুলাই থেকে 2026 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত হোটেলের 725 ও 727 নম্বর কক্ষে অবস্থান করেন। প্রতিটি কক্ষের দৈনিক ভাড়া ছিল 3,000 টাকা। সে হিসেবে মোট বকেয়া দাঁড়িয়েছে 11,93,200 টাকা। হোটেল কর্তৃপক্ষের দাবি, বুকিংয়ের সময় মাত্র 10,000 টাকা অগ্রিম দেয়া হলেও পরে আর কোনো অর্থ পরিশোধ করা হয়নি। বারবার ভাড়া চাইলে নানা আশ্বাস দেয়া হয়, এমনকি হোটেল কর্তৃপক্ষকে হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হোটেলের হিসাব বিভাগের প্রধান মোহাম্মদ কাজল দাবি করেছেন, সেখানে প্রায়ই বাইরের লোকজনের আনাগোনা ছিল এবং অনেক সময় নারীদের নিয়েও আসা হতো। বিষয়টি নিয়ে আপত্তি জানানো হলে সংশ্লিষ্টরা হোটেল কর্তৃপক্ষকে নিজেদের কাজে হস্তক্ষেপ না করার কথা বলেন। এনসিপি একজন আহ্বায়কের সাথে কথা বলছি, উনি বলছে যে আপনার বিল সহ কে কে ছিল ওই একটা নামের লিস্ট, মোবাইল নাম্বার সহ একটা আবেদন করছে। একটা ওনাকে দিচ্ছি যে আহ্বায়ক, আর একটা এনসিপি পার্টি অফিসে দিয়ে আসছে, একটা আমাদের কাছে আসছে। এখানে আসতো, আড্ডা দিত, সারা রাত ভর লোকজন আসতো, আবার মাঝে মাঝে মেয়ে নিয়ে আসতো, বিভিন্ন লোকজন মেয়ে নিয়ে আসতো। আমরা তো বলতাম যে মেয়ে এলাও না, তো বলতেছে আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমাদের করতে দেন। তবে অভিযুক্ত নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। এস.এম. শাহরিয়ার বলেছেন, হোটেল ভাড়ার বিষয়টি তার জানা নেই এবং নারী নিয়ে অবস্থানের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার মনে হয় একটু ভুল হইতে পারে, কারণ আপনি দরকার ভিডিও যদি কোনো কিছু মিলাই নেন, যদি কে আমি ছিলাম এর আগে কিছু করি না, আমি নাগরিক কমিটিতে ছিলাম, মানে আপনি নিজেই তখন বিচার করতে পারবেন। 2025 বিকাল 4টার দিকে সেখানে মেয়ে সহ আপনি গেছেন, সেটার একেবারে ফুটেজ রয়েছে না। অন্যদিকে সাদেক মির্জা ও সাখাওয়াত হোসেনও দাবি করেছেন তারা আর্থিক বিষয় সম্পর্কে অবগত নন। আর মিরাসাত হোসেন হিমেল জানিয়েছেন তিনি ওই হোটেলে গিয়েছেন কিনা সেটিও তার মনে নেই। হ্যাঁ, আমাদের ওইখানে চলে 2টা রুমের মধ্যে আমাদের কয়েকজন ছিল, তো ওই পলিটিক্যাল কারণে বিভিন্ন আন্দোলনের সময় ছিল, তো
আমি তখন ওই যে দুই একবার দেখা করতে গেছিলাম, আমি এখানে কখনো থাকিনি। এটার ব্যাপারে আমি টোটালি অবগত না ভাই। এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অভিযোগটি দলের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ, পাল্টা অভিযোগ এবং তদন্ত সব মিলিয়ে ঘটনাটি এখন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। তবে অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা নির্ধারণে শৃঙ্খলা কমিটির তদন্ত ও সম্ভাব্য আইনগত প্রক্রিয়ার দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট সবাই। জেসমিন জাহান, কালবেলা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়েদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ইরান যাচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে ৩ জন সংসদ সদস্য সহ ৪ জন নেতা এবং স্পিকার হাফিজ উদ্দিন এই সফরে অংশ নেবেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিও এই শোক অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আগামী ৩রা জুলাই জামায়াতের এই প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করবে। ইরানের সর্বোচ্চ নেতার বিদায় অনুষ্ঠান এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের এই ইরান সফর নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়েদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন সংসদ সদস্য সহ ৪ জন নেতা এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিও ইরান যাচ্ছেন বলে কালবেলাকে জানিয়েছে দলের একটি বিশ্বস্ত সূত্র। নাসিরউদ্দিন পাটোয়ারি এরই মধ্যে ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন, তবে এখনও ভিসা না পাওয়ায় বিমানের টিকিট কাটতে পারেননি। ফলে তিনি কোন দিন কোন ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তা নিশ্চিত হওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির নেতারা জানান, ইরানের প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে যাওয়ার মধ্য দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এনসিপিও দেশটির সঙ্গে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবে। এদিকে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী জানিয়েছে, ইরান সরকারের আমন্ত্রণে জামায়াতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে। তারা আগামী ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে এই প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন মোহাম্মদ নুরুল আমিন এমপি, ডক্টর মোহাম্মদ কেরামত আলী এমপি এবং ডক্টর এস.এম. খালিদুজ্জামান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবার থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কার্যকর হয়েছে নবম পে স্কেল। নতুন এই বেতন কাঠামোতে সবচেয়ে বেশি স্বস্তি পাচ্ছেন নিচের দিকের ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা, যাদের বেতন সর্বোচ্চ ১৩৫% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া প্রথম থেকে ১০ম গ্রেডে বেতন প্রায় ১০০% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে আজ থেকে পে স্কেল কার্যকর করা হলেও বর্ধিত টাকা হাতে পেতে চাকরিজীবীদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে, কারণ এখনও প্রজ্ঞাপন জারি, ভাতা পুনর্বিন্যাস ও কারিগরি সফটওয়্যার হালনাগাদের কাজ বাকি রয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এই নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর ধাপ, ভাতার সমন্বয় এবং বাস্তবায়ন প্রক্রিয়ার সর্বশেষ তথ্য নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বুধবার থেকে কার্যকর হয়েছে। নতুন কাঠামোয় নিচের দিকের ১১ থেকে ২০তম গ্রেডের বেতন বাড়তে পারে সর্বোচ্চ ১৩৫% পর্যন্ত। যদিও ঘোষণা অনুযায়ী পে স্কেল কার্যকর হলেও প্রজ্ঞাপন জারি, ভাতা পুনর্বিন্যাস ও কারিগরি প্রস্তুতি শেষ না হওয়া পর্যন্ত বর্ধিত বেতন হাতে পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। দীর্ঘদিনের অপেক্ষার পর কার্যকর হওয়া নবম পে স্কেলের সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন নিম্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা। ১১ থেকে ২০তম গ্রেডে বেতন বাড়ছে সর্বোচ্চ ১৩৫% পর্যন্ত, আর ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যদিও পে কমিশন বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪২% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল। তবে ১ জুলাই থেকে পে স্কেল কার্যকরের ঘোষণা থাকলেও বাড়তি বেতন হাতে পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে, কারণ এখনও প্রজ্ঞাপন জারি, ভাতা পুনর্বিন্যাস এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, সচিব কমিটির সুপারিশ শীঘ্রই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটি ইতোমধ্যে 4 দফা বৈঠক করেছে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর পৃথক 3টি পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে তারা চূড়ান্ত মতামত দেবে। মূল্যস্ফীতি ও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় পে স্কেল বাস্তবায়নের 2 ধাপের প্রস্তাবই এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এ প্রস্তাব অনুযায়ী প্রথম বছর পুরো মূল বেতন কার্যকর করা হবে, আর দ্বিতীয় বছরে বিভিন্ন ভাতা সমন্বয় করা হবে। যদিও বিকল্প হিসেবে 3 ধাপের একটি প্রস্তাবও আলোচনায় রয়েছে, তবে অর্থ বিভাগের কারিগরি কর্মকর্তাদের মতে মূল বেতন একবারেই কার্যকর হতে পারে। ভাতা সমন্বয় করলে IBAS সফটওয়্যারের জটিলতা কম হবে এবং বাস্তবায়নও সহজ হবে। নতুন পে স্কেলে বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের পাশাপাশি কিছু ভাতা কমানো বা একীভূত করার বিষয়েও আলোচনা চলছে। এ কারণেই পুরো প্রক্রিয়া শেষ করতে আরও কিছু সময় লাগবে। এদিকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ধাপে ধাপে নতুন পে স্কেল কার্যকরের ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে, বর্তমান মূল্যস্ফীতির বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সময় উপযোগী। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, শুধু বেতন বাড়লেই দুর্নীতি কমবে না, সম্পদ বিবরণী প্রকাশ ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। একই সঙ্গে অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহর মতে, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য এই বেতন বৃদ্ধি স্বস্তি আনলেও অতীতে আর্থিক অনিয়মে জড়িত কর্মকর্তাদেরও চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে। অরিত্র বাসু, কালবেলা। নকশা জালিয়াতি করে অবৈধ দোকান নির্মাণ, কোটি কোটি টাকার সালামি ও ভাড়া আত্মসাৎ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের বরাদ্দের টাকা লোপাট সহ ঢাকা জেলা পরিষদে দীর্ঘ 7 বছর ধরে চলা ভয়াবহ লুটপাটের চিত্র সামনে এসেছে। খোদ প্রতিষ্ঠানের নিজস্ব তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত চলা এই হরি লুটের চাঞ্চল্যকর তথ্য। কেরানীগঞ্জের জেলা পরিষদ মার্কেটে অনুমোদিত নকশা বহির্ভূতভাবে 68টি অবৈধ দোকান বানিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হলেও তার এক কানাকড়িও জমা হয়নি সরকারি কোষাগারে। এছাড়া উত্তরার অস্থায়ী কার্যালয় সংস্কারের নামে ভুয়া বিল ভাউচার এবং ধামরাইয়ের 7টি জামে মসজিদের উন্নয়ন বরাদ্দের 3,25,00,000 টাকা কাজ না করেই সাবার করার প্রমাণ মিলেছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব যাদের হাতে, তাদেরই একাংশের বিরুদ্ধে এবার সরকারি সম্পদ লুটপাটের ভয়াবহ অভিযোগ উঠেছে। নকশা জালিয়াতি করে অবৈধ দোকান নির্মাণ, কোটি কোটি টাকার সালামি ও ভাড়া আত্মসাৎ, ভুয়া বিল ভাউচারে সরকারি অর্থ লোপাট, এমনকি মসজিদ উন্নয়নের বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিলেছে ঢাকা জেলা পরিষদে। চাঞ্চল্যকর এসব তথ্য উঠে এসেছে খোদ ঢাকা জেলা পরিষদের নিজস্ব তদন্ত প্রতিবেদনে। তদন্তে বলা হয়েছে 2018 থেকে 2025 সাল পর্যন্ত দীর্ঘ 7 বছর এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী এবং প্রভাবশালী সিন্ডিকেটের যোগ সাজশে সরকারি এই প্রতিষ্ঠানকে কার্যত লুটপাটের কেন্দ্রে পরিণত করা হয়েছিল। সবচেয়ে বড় অনিয়মের চিত্র মিলেছে কেরানীগঞ্জের জেলা পরিষদ মার্কেটে। তদন্তে দেখা গেছে অনুমোদিত নকশা পরিবর্তন করে অবৈধভাবে 68টি দোকান নির্মাণ করা হয়। এসব দোকান বরাদ্দের নামে ব্যবসায়ীদের কাছ থেকে 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত সালামি এবং মাসে 30 থেকে 40 হাজার টাকা করে ভাড়া আদায় করা হলেও সেই অর্থের কোনো অংশই সরকারি কোষাগারে জমা হয়নি। অভিযোগ রয়েছে নিম্নমান সহকারী কম্পিউটার অপারেটর মেহেদি হাসানের নেতৃত্বে এই অবৈধ দোকান বাণিজ্য পরিচালিত হয়েছে। শুধু দোকান বিক্রিই নয়, জেলা পরিষদের নামে ভুয়া রসিদ তৈরি করে নিয়মিত ভাড়া আদায় এবং কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মূল নকশার বাইরে মার্কেটের বিভিন্ন তলায় মোট 68টি অবৈধ দোকান নির্মাণ করা হয়। শুধু মার্কেট নয়, উত্তরার আজমপুর জেলা পরিষদের অস্থায়ী কার্যালয় সংস্কারের কাজেও পাওয়া গেছে বড় ধরনের অনিয়মের অভিযোগ। তদন্তে বলা হয়েছে, বাস্তবে 10 থেকে 15 লাখ টাকার কাজকে 1,07,00,000 টাকার প্রকল্প দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ তুলে নেওয়া হয়। একইভাবে শোরুম থেকে নতুন কেনা একটি গাড়ির জন্য মাত্র কয়েক মাসের ব্যবধানে 24 লাখ টাকার মেরামত বিল দেখানো নিয়েও প্রশ্ন উঠেছে।
ধামরাইয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের নামেও অনিয়মের অভিযোগ মিলেছে। জেলা পরিষদের তথ্য অনুযায়ী 2019-20 থেকে 2022-23 অর্থ বছরের মধ্যে 7টি জামে মসজিদ সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পে মোট 3,25 লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে অধিকাংশ প্রকল্পের কাজ বাস্তবে না করে ভুয়া ভিল ভাউচার দেখিয়ে পুরো অর্থ তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে মিরপুর মৌজার মূল্যবান সরকারি জমি নিয়ম ভেঙে ইজারা দেওয়ার অভিযোগও মিলেছে। এই অনিয়মে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, রোজিনা এন্টারপ্রাইজ এবং মোহাম্মদ ইসমাইল হোসেনের নাম এসেছে। অভিযোগ অনুযায়ী নির্ধারিত অর্থ পরিশোধ না করেও তারা বিভিন্ন সময়ে আইনি জটিলতার আশ্রয় নিয়ে জেলা পরিষদের লাখ লাখ টাকার রাজস্ব আটকে রেখেছেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন নিম্নমান সহকারী কম্পিউটার অপারেটর মেহেদী হাসান। তার দাবি, তিনি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নন এবং নিজের দায়িত্ব অনুযায়ী কাজ করেছেন। অন্যদিকে ঢাকা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর পরিদর্শনে গিয়ে তিনি মার্কেট জুড়ে নকশা বহির্ভূত নির্মাণ ও বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছেন। ইতোমধ্যে একাধিক অবৈধ দোকান সিলগালা করা হয়েছে এবং বকেয়া রাজস্ব আদায় শুরু হয়েছে। তিনি বলেন, অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না এবং সরকারি অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। অভাব, পারিবারিক নির্যাতন আর তীব্র অসুস্থতার কাছে হার মেনে নিজের বুক খালি করে কোলের সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এক অসহায় মা। নোয়াখালীর হাতি উপজেলার জাহাজমারা ইউনিয়নে ঘটেছে হৃদয় বিদারক এই ঘটনা। 5 বছর আগে প্রেম করে বিয়ের পর থেকেই ফাতেমা নামের ওই নারীর জীবনে নেমে আসে চরম অশান্তি। এক পর্যায়ে স্বামী তাকে ফেলে চলে গেলে সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করেন তিনি। তবে বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকায় বন্ধ হয়ে গেছে তার উপার্জনের পথ। নিজের চিকিৎসা আর সন্তানের মুখে দুবেলা অন্ন তুলে দিতে না পেরে বাধ্য হয়েই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালের এক রোগীর মাধ্যমে খবর পেয়ে নিঃসন্তান এক পরিবার শিশুটিকে দত্তক নিতে এগিয়েও এসেছে। নোয়াখালীর হাতিয়ায় সন্তানের ভবিষ্যৎ রক্ষায় এক মায়ের এমন আকুলতা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। অভাব, নির্যাতন আর অসুস্থতার কারণে হার মানতে বসেছেন এক অসহায় মা। নিজের সন্তানের মুখে 2 বেলা খাবার তুলে দিতে না পেরে শেষ পর্যন্ত তাকে অন্যের কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে। গেল 5 বছর আগে প্রেম করে বিয়ে হয় ফাতেমার। বিয়ের পর থেকেই শুরু হয় পারিবারিক অশান্তি। বাবা না থাকায় মায়ের কাছে আশ্রয় নিলেও সেখানে শান্তি মেলেনি। পরে স্বামীর সঙ্গে চট্টগ্রামে গেলেও কয়েক মাস পর স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর স্বামীর বাড়িতেও নির্যাতনের শিকার হন ফাতেমা। সমাজের অনেকের কাছে গিয়েও কোনো প্রতিকার পাননি। আমার আম্মুরা অত্যাচার করতো, মানে আমার নিজে আব্বু না আর কি, আম্মুরা অত্যাচার করতো, আমারে মারতো। আমি যদি কোনো ভুল করতাম আমারে মানে অনেকবার মারছিল আর কি। এরপর আমি সহ্য করতে পারি না, ও আমারে নিয়ে গেছে, বুঝছেন। না যাওয়ার পরে আমার চিটেক নিয়েছিল, চিটেক নিয়ে আমার মাঝ রাস্তার ফলাইতে চলে আসছে। চেষ্টা করছিলাম যোগাযোগ করার। এরপর আমি উস্কালে আমার ক্লাসমেটের বাসায় ছিলাম, ওখানে থাকি কাজ করছিলাম। কাজ করে মানে অনেকদিন ছিলাম। জীবিকার তাগিদে অন্যের বাড়িতে কাজ করে নিজের ও সন্তানের ভরণ পোষণ চালিয়ে আসছিলেন, কিন্তু বর্তমানে অসুস্থ হয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকায় সেই পথও বন্ধ হয়ে গেছে। খাবার ও চিকিৎসার খরচ চালাতে না পেরে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাকে অন্যের কাছে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। নিজে মরে গেলে আমি আমার সন্তানকে বাঁচাইতে চাই, আমার সন্তানকে আমি অন্য মানুষকে দিয়ে দিতে চাই। কোনো মা কি চাইবো তার সন্তানকে অন্য মানুষকে দিত? আমি নিজে খাইতে পারি না, আমি আমার সন্তানকে কিভাবে চালাম? আমার সন্তানকেও আমি চালাইতে পারি না, আমি নিজে চলতে পারি না, এখন আমি কি করবো? হাসপাতালের পাশের শয্যায় ভর্তি থাকা এক আত্মীয়ের কাছে জানতে পেরে শিশুটিকে নিতে আসছেন একটি পরিবার। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ছেলে না থাকায় খবর পেয়ে তারা শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ নিয়ে হাসপাতালে এসেছেন। তো এই লোকে অনেক সন্তানই গেল বহুত কষ্ট করতে আছে। লোকে আমার বলছে এই সন্তানকে এত বেশি করে না কেন? তো আই আর পাশেও একজন লোকে সন্তান তো আই এটার খবর দিয়া নাই, অঙ্কা জিজ্ঞাসা করছি। আমার মেয়ে একটা 11 বছর বয়স, তাহলে আমার আর ছেলে মেয়ে নেই। আর আমি যে উনি বলছে যে একটা ছেলে দিয়ে লাগবে,
তা আমি শুনি মানে আমি আসছি ছেলেটা নেওয়ার জন্য আমি নিয়ে লালন পালন করুন, বড় করুন। অসহায় এই মা ও তার শিশুর পাশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলের। অন্য দি মা খাওয়াইতে আর না, মা কিছু করতে আর না, বাপু খোঁজ খবর না, না মা কিনতে হিয়ালাই মা এই বাচ্চারা দিয়ে লাইছি। সে কতটা অসহায় হলে তার নিজের আপন পেটের বাচ্চাকে সে দত্তক দিতে চায়। মানবিক সংগঠনগুলো আছেন, আপনারা যদি একটু আগে আসেন তাহলে এই তার বাচ্চাটাকে সে আর দত্তক দেওয়া লাগবে না। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবাই একটু মানবিক দৃষ্টিকে আগে আসেন। আসলে মেয়েটা খুবই অসহায়। রাজীব বিশ্বাস, কালবেলা। দর্শক, এই ছিল আমাদের আজকের সারা দেশের সর্বশেষ সংবাদগুলো। কালবেলার সাথে থাকবার জন্য ধন্যবাদ।